প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আছি ভালোই। তোমাদের আজকের ক্লাস হচ্ছে এমবিএ অ্যাকাউন্টিং ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের সাথে। তোমরা সবাই জানো যে আমি এমবিএতে আমি ক্লাস নেই হচ্ছে অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিংয়ের উপরে। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের উপরে আমরা যে চ্যাপ্টারগুলো এর আগে শিখেছি, সেখানে আমরা কস্ট এস্টিমেশন, কস্ট অ্যালোকেশন এগুলো শিখেছি। আজকে আমরা যেটা শিখতে চাই, আজকে একটা নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে জয়েন্ট প্রোডাক্ট, বাই প্রোডাক্ট। আমি জানি আমাদের যারা এখন মাস্টার্সের ছাত্র আছে, তারা যখন থার্ড ইয়ারে ছিল তখন কিন্তু এই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের প্রত্যেকটা চ্যাপ্টারই তোমার তাদের জানা, মানে মোটামুটি জানা বলা যায় 80% জানা তাদের। একটু হয়তো বা অ্যাডভান্স কিছু অল্প আছে, যেটা শুধু একটু খেয়াল করলে তারা সেটা ভালো নাম্বার এখানে পেতে পারে। শুধু একটুখানি খেয়াল করার, আগের যে থার্ড ইয়ারে যে শিখেছো তার সাথে অ্যাডভান্স যে অল্প জায়গাটুকু আছে সেটুকু সমন্বয় করাটাই হচ্ছে তাদের কাজ। তো আমরা আজকে শিখব জয়েন্ট প্রোডাক্ট, বাই প্রোডাক্ট। এটা হচ্ছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার নাম্বার 4। তোমরা সবাই থার্ড ইয়ারে নিশ্চয়ই সেখানে শিখেছো জয়েন্ট প্রোডাক্ট কী, বাই প্রোডাক্ট কী, এগুলো তোমরা সবাই শিখেছো। সেখানে জয়েন্ট প্রোডাক্ট কী, বাই প্রোডাক্ট কী, তারপরে জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের ভিতরে পার্থক্য কী, সেখানে জয়েন্ট কস্ট কী ছিল, জয়েন্ট কস্ট কীভাবে অ্যালোকেশন করেছো, সেই বিষয়গুলো তোমরা সেখানে শিখে এসেছো। আমরা সেটারই ধারাবাহিকতায় কিছু আগের ব্যাপারগুলোকে রিভিশন দিব আমরা, তারপরে যতটুকু হয়তো বা কিছু অ্যাডভান্স অঙ্ক আছে সেগুলোকে আমরা করিয়ে দেব। আজকে আমরা তাহলে শিখব যে কী ছিল সেই থার্ড ইয়ারে, সেই বিষয়গুলোকে আমরা রিভিশনে চলে যাই। আসো আমরা দেখি, দেখো তোমাদের যে স্লাইডগুলো আমি দিয়েছি সেই স্লাইডে প্রথমে তুমি দেখবে সেখানে লেখা আছে জয়েন্ট প্রোডাক্ট, বাই প্রোডাক্ট। জয়েন্ট প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? A joint product is manufactured consciously and simultaneously along with the main product. বলছে যে যৌথ দ্রব্য সেটা তোমার প্রধান দ্রব্যের সাথে কনসিয়াসলি এবং সিমultaneously, কনসিয়াসলি মানে একবার ইন্টেনশনালি সেটাকে উৎপাদন করা হয়। জয়েন্ট প্রোডাক্টস আর টু অর মোর প্রোডাক্টস দ্যাট আর জেনারেটেড উইথ এ সিঙ্গেল প্রোডাকশন প্রসেস। বলছে একটা সিঙ্গেল প্রোডাকশন প্রসেসের ভিতর থেকে তোমার একের অধিক, 2 অথবা 3 বা তারও অধিক তোমার পণ্য উৎপাদিত হয়। দে ক্যানট বি প্রডিউসড সেপারেটলি, তারা আলাদাভাবে উৎপাদিত হতে পারে না। অ্যান্ড ইনকার আনডিফারেন্সিয়েটেড জয়েন্ট কস্ট, এবং তোমার যুক্ত যে ব্যয়, সেই ব্যয় দ্বারা যেটাকে ডিফারেন্সিয়েট করা যায় না, পার্থক্য বা আলাদা আলাদা করা যায় না, সেই খরচ তারা সেখানে একসাথে বহন করে। যেমন আমরা বলতে পারি, এখানে বলছে যে তোমার এক্সাম্পল স্বরূপ আমরা বলছি, আমরা যদি ডেইরি এতে দেখি ইন্ডাস্ট্রিতে, যেখানে মিল্ক থেকে আমরা এরকম আমাদের দেখা গেছে বাটার, ক্রিম, চিজ তৈরি হচ্ছে। এগুলো সবগুলোই দেখা যাবে সমমানের বা সমমূল্যের। এরপর এছাড়া হতে পারে তোমার অয়েল রিফাইনারি যেখানে আছে, সেখানে ক্রুড অয়েল থেকে তোমার রিফাইন করার পরে ফুয়েল, গ্যাস, কেরোসিন এগুলো হতে পারে। তাহলে আমরা এই ব্যাপারটাকে আরও সহজভাবে যদি বলতে যাই, সেটা হচ্ছে যে একটি প্রতিষ্ঠান একই কাঁচামাল দিয়ে একই প্রক্রিয়ার মাধ্যমে যখন একের অধিক পণ্য উৎপাদন করে এবং একই ব্যয় সংগঠিত হয়, তখন সেই উৎপাদিত পণ্যকে বলা হয় যুক্ত পণ্য। এখানে ইন্টেনশনালি প্রতিটা পণ্যই তাদের ইন্টেনশন থাকবে যেটা তারা উৎপাদন করবে, এবং সবগুলোই বলা যায় প্রায় সমমূল্যের থাকে। কখনো ফার্দার প্রসেসের প্রয়োজন হতে পারে, কখনো প্রয়োজন নাও হতে পারে। তাহলে আমরা জয়েন্ট প্রোডাক্ট সম্পর্কে জানলাম। আমি জানি এটা তোমরা আগেই জেনেছো, তারপরও আমার সাথে সাথে তোমরা যে বইগুলো আছে সেগুলো দেখবে আরও ভালো করে। এরপরে চলে আসো বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্ট is simply an incidental result of the manufacturing of the main product. দেখো কত সুন্দর করে বলছে যে বাই প্রোডাক্ট is simply an incidental result of the manufacturing of the main product.
such a byproduct having either a net realizable value or a usable value which is relatively low in comparison with sellable value of main product. বলছে যে বাই প্রোডাক্ট সেটা তোমার ইন্টেনশন থাকে না, মেইন প্রোডাক্ট বা জয়েন্ট প্রোডাক্ট উৎপাদনের সময় তোমার দেখা যায় সেটা কখনো কখনো তোমার বাই প্রোডাক্টের যদি কোনো তোমার ইউজেবল ভ্যালু থেকে থাকে সেটা মেইন প্রোডাক্টের তুলনায় খুবই সামান্য। তোমার যেমন আমরা বলতে পারি উদাহরণস্বরূপ তোমার এক্সাম্পল দেওয়া আছে এরকম, ইন সুগার ইন্ডাস্ট্রি মোলাসেস ইজ দ্য বাই প্রোডাক্ট। আমরা যদি বলি এরকম যে চিনি শিল্পের ক্ষেত্রে চিটা গুড় আসে, সেটা হচ্ছে বাই প্রোডাক্ট। কখনো কখনো তোমার সাবান শিল্পে গ্লিসারিন হচ্ছে বাই প্রোডাক্ট। তোমার আটা তৈরি করতে গিয়ে গম থেকে ভুসি হচ্ছে বাই প্রোডাক্ট, যেগুলো তোমার ইউজেবল ভ্যালু থাকতে পারে, নাও পারে, থাকলেও সেটা খুবই মেইন প্রোডাক্টের তুলনায় খুবই সাধারণ। তাহলে আমরা দেখছি যে বাই প্রোডাক্ট হচ্ছে তোমার ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে না, মেইন প্রোডাক্ট বা জয়েন্ট প্রোডাক্ট যেটাই বলো সেটা তৈরি করার সময় তোমার মেইন প্রোডাক্টের সাথে তোমার ইনসিডেন্টালি এটা ঘটে যাচ্ছে। তাহলে আমরা বাই প্রোডাক্ট সম্পর্কেও জানলাম। তার বাই প্রোডাক্ট এবং জয়েন্ট প্রোডাক্ট এটা নিয়ে তোমরা পরীক্ষার একজন ছাত্র হিসাবে যদি কখনো উত্তর লিখতে হয় তাহলে সে সুন্দর করে সেই জায়গাগুলো ডেফিনেশনটা ভালোভাবে শিখে নিও। তোমরা থার্ড ইয়ারে কিন্তু শিখেছো যে জয়েন্ট প্রোডাক্ট এবং বাই প্রোডাক্টের ভিতরে পার্থক্য কি, এই প্রশ্নটা আসে পরীক্ষায়। আর আমরা যদি শুধু এই পার্থক্যটা ভালো করে শিখে ফেলি তাহলে দেখা যাবে অনেকগুলো প্রশ্নের উত্তর তুমি ঠিকঠাক মতো দিতে পারছো। আসলে আমরা এখন পড়ছি ডিফারেন্স বিটুইন জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট। তোমার প্রথমে বলছে মিনিং, অর্থটা যে একটু আগে ডেফিনেশন আমি দিয়েছি, তুমি যদি সেই ডেফিনেশনটাই দিয়ে দাও আবার তাহলে কিন্তু মিনিংটা হয়ে যায়। তারপরে আমরা লিখেছি দেখি, এ জয়েন্ট প্রোডাক্ট ইজ ওয়ান হুইচ ইজ ম্যানুফ্যাকচার্ড তোমার এনশিয়ারি টু দ্য প্রোডাকশন অফ দ্য মেইন প্রোডাকশন। বলছে তোমার hence the purpose in intentional. However, a byproduct is purely an unintentional consequence of the production of the main product. যেটা আমরা আগেই বলেছি যে আমাদের যে জয়েন্ট প্রোডাক্ট যেটা থাকে সেটা হচ্ছে ইন্টেনশনালি তৈরি করতে হবে, সেটা তোমার আর এখানে আছে যে তোমার যদি বাই প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে তোমার আনইন্টেনশনাল হবে। আর এছাড়া অন্য অন্য ডেফিনেশন, এনি ডেফিনেশন দিয়ে দিলেই তোমরা সেখানে সেটা লিখতে পারবে, যে কোনটাই দেওয়া যেতে পারে এখানে। এরপর বলছে ইনপুট, আমরা ডিফারেন্স নিয়ে কথা বলছি কিভাবে লিখতে হয়। জয়েন্ট প্রোডাক্টস আর ম্যানুফ্যাকচার ইউজিং র মেটেরিয়ালস ফ্রম দ্য ফার্স্ট স্টেপ। হচ্ছে জয়েন্ট প্রোডাক্ট র মেটেরিয়ালকে তোমার ইউজ করে প্রথমে র মেটেরিয়াল ব্যবহার করতে হয়, কাঁচামাল, সেখান থেকে জয়েন্ট প্রোডাক্ট উৎপাদিত হয়। বাই প্রোডাক্ট অ্যারাইজ আউট অফ দ্য স্ক্র্যাপ অফ এ গিভেন প্রোডাকশন। হচ্ছে বাই প্রোডাক্ট এই যে প্রোডাকশনটা উৎপাদনটা হচ্ছে সেখানকার যে স্ক্র্যাপ, যে ভগ্নাবশেষ জিনিসপত্র থাকে সেগুলো দিয়েই তোমার বাই প্রোডাক্ট তৈরি হয়। তিন নম্বর বলছে ইম্পর্টেন্স কি, এর ইম্পর্টেন্সটা কি হতে পারে। তোমার বলছে জয়েন্ট প্রোডাক্টস আর ইকুয়ালি ইম্পর্টেন্ট while বাই প্রোডাক্ট আর নট ইকুয়ালি ইম্পর্টেন্ট as compared to that of the main product। মানে বলছে এই যে ইম্পর্টেন্স বলতে এই পণ্যের ইম্পর্টেন্স না, বলছে যে জয়েন্ট প্রোডাক্ট যতগুলো পণ্য থাকবে সবগুলোই সমান তোমার গুরুত্বপূর্ণ। তার মানে আর্থিক বা ইকোনমিক্যাল ভ্যালুতে দেখা যাবে এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ। আর কিন্তু বাই প্রোডাক্ট হচ্ছে তোমার যে মেইন প্রোডাক্ট যেটা আছে সেই মেইন প্রোডাক্টের তুলনায় এটা খুবই কম গুরুত্বপূর্ণ হবে। সিগনিফিক্যান্স বলছে যে জয়েন্ট প্রোডাক্ট আর অফ মোর অর লেস ইকুয়াল ভ্যালু while বাই প্রোডাক্ট ইজ ইনসিগনিফিক্যান্ট তোমার সেলস ভ্যালু। বলছে একই কথা, ইম্পর্টেন্সটা আমরা যখন বলেছি তো সে একই কথা ভেঙে আমরা পার্থক্যগুলো বলছি। এখানে বলছে যে যদি তোমার বাই প্রোডাক্ট বিক্রি করতে চাও সেখানে খুবই কম মূল্য আসবে, আর যদি জয়েন্ট প্রোডাক্ট তার তো মানে তার ভ্যালু, ইকোনমিক্যাল ভ্যালু অবশ্যই বেশি হবে। তোমরা যখন থার্ড ইয়ারে করেছো জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট সেখানে তোমরা নিশ্চয়ই শিখেছো যে জয়েন্ট কস্ট কি জিনিস, সেই জয়েন্ট কস্ট কিভাবে অ্যালোকেশন করতে হয় বিভিন্ন যৌথ পণ্যের মধ্যে, অথবা যৌথ পণ্য তোমার বাই প্রোডাক্ট উপজাত পণ্য এর ভিতরে কিভাবে বা কোন কোন পদ্ধতিতে বন্টন করা হয়, আসলে সেটা নিয়ে আমরা কথা বলি। আচ্ছা, এরকম তোমাদের দেখো স্লাইডে দেওয়া আছে জয়েন্ট কস্ট
জয়েন্ট কস্ট আর টোটাল কস্ট ইনকার্ড আপ টু দ্য পয়েন্ট অফ সেপারেশন, তার মানে আপ টু দ্য পয়েন্ট অফ সেপারেশন, এটাকে স্প্লিট অফ পয়েন্টও বলা হয়। তোমার যে যৌথ পণ্যগুলো যে বিন্দুতে আলাদা আলাদা হয়ে যায় বা আলাদা করা হয়, তাদের নিজস্ব আইডেন্টিটি আসে, সেই পর্যন্ত যে খরচ হয় তাকে বলা হয় জয়েন্ট কস্ট। জয়েন্ট কস্ট ক্যানট বি ট্রেসড টু ইন্ডিভিজুয়াল। তোমার যুক্ত যে ব্যয়, সেই যুক্ত ব্যয়কে কখনোই আলাদা আলাদাভাবে ট্রেস করা যায় না। দে মাস্ট বি অ্যালোকেটেড, তাকে অবশ্যই বন্টন করতে হয়, এগুলোকে তোমার বন্টন করে দিতে হয়। The methods available for this allocation can be classified in two conceptual groupings. বলছে এই যে বন্টন করার যে মেথডগুলো, এগুলোকে দুটো কনসেপচুয়াল গ্রুপের মধ্যে ভাগ করা হচ্ছে। একটা গ্রুপ হচ্ছে এ ফিজিক্যাল মেজার বেসড অ্যাপ্রোচেস, আর বি হচ্ছে মার্কেট বেসড অ্যাপ্রোচেস। একটা হচ্ছে ফিজিক্যালি উৎপাদন যা হলো, সেই উৎপাদনের যে ফিজিক্যাল যে বেস আছে সেই বেস দিয়ে, আর একটা হচ্ছে এই উৎপাদনের যে মার্কেট যে ভ্যালু আছে সেই ভ্যালু অনুযায়ী তাদেরকে তোমার বন্টন করা হয়। এগুলোকে আবার সাব ডিভাইড করে অনেকগুলো গ্রুপ করা হয়েছে, ক্লাসিফাই। তোমার এক এক বইয়ে এক একভাবে দেওয়া আছে, অনেকগুলো এক্সট্রা তোমার মেথডও বলা আছে সব জায়গায়, আমরা সেটা দেখে নিতে পারি। আমরা মেইনলি যে মেথডগুলো ব্যবহার করি সেগুলো নিয়ে আমরা কথা বলছি। ফিজিক্যাল মেজার বেসড যে অ্যাপ্রোচ আছে, তার এক নম্বর আছে হচ্ছে তোমার ফিজিক্যাল ইউনিট মেথড, 2 নম্বর অ্যাভারেজ ইউনিট কস্ট মেথড। তারপরে মার্কেট বেস যে অ্যাপ্রোচগুলো আছে সেখানে আমরা এরকম বলেছি যে তোমার এক নম্বর এরকম বলছে নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড, তারপর আছে সেল ভ্যালু at the split of point method, sale value after further processing method, constant gross margin percentage method. এখানে ওই যে তোমার নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড আর সেলস ভ্যালু আফটার ফার্দার প্রসেসিং মেথড, এটা একই বলা যায়, একই দেখা যায় বিষয়গুলো একই রকমই আছে। তাহলে আমরা যে মেথডগুলো দেখলাম সেখানে আমরা পেয়েছি ফিজিক্যাল ইউনিট মেথড, অ্যাভারেজ ইউনিট কস্ট মেথড, তোমার এরপরে আছে তোমার নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথড, যেটাকে সংক্ষেপে এনআরভি হিসাবে পরিচিত, সেলস ভ্যালু অ্যাট স্প্লিট অফ পয়েন্ট মেথড, স্প্লিট অফ পয়েন্ট অর সেপারেশন পয়েন্ট একই জিনিস। তারপরে আছে সেলস ভ্যালু আফটার ফার্দার প্রসেসিং মেথড আর কনস্ট্যান্ট গ্রস মার্জিন পার্সেন্টেজ মেথড। এই যে মেথডগুলো আমরা বললাম, এই প্রত্যেকটা মেথডেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য অনুযায়ী আমরা এই অঙ্কগুলোকে সলভ করি। যদি কোনো মেথড তোমাকে উল্লেখ করে না দেয় যে এই মেথডে তোমার জয়েন্ট কস্ট অ্যালোকেশন করো, তাহলে তুমি তোমার ইচ্ছা মতন যে তথ্য তোমার কাছে থাকবে সেই তথ্য অনুযায়ী তুমি তোমার সুবিধা মতন জয়েন্ট কস্টকে অ্যালোকেশন করে দিতে পারবে, এবং প্রশ্নের ভিতরে তুমি কোন মেথড ইউজ করেছো সেটা বলে দিলে বেস্ট। কিন্তু যদি কোনো মেনশন করা থাকে যে এই মেথডে তোমার জয়েন্ট কস্ট অ্যালোকেশন করো, তাহলে তোমাকে অবশ্যই সেই মেথড অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ প্রতিটি মেথড সম্পর্কে জানা আমাদের জন্য জরুরি। এবং আমি মনে করি যে তোমরা সবাই নিশ্চয়ই থার্ড ইয়ারে এই প্রত্যেকটি মেথডসদের আলাদা আলাদা অঙ্ক করেছো। তোমাদের জন্য আমার একটা উপদেশ থাকবে, সেটা হচ্ছে সেই জায়গাটা রিভিশন দেওয়ার জন্য আমাদের ঢাকা কলেজে জেরিনা ম্যাডাম সে থার্ড ইয়ারের ক্লাস নিয়েছে জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের উপরে। তোমরা প্লিজ সেইটা আবার ভালো করে দেখে আসো। প্রত্যেকটা জেলায় থার্ড ইয়ারের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী প্রতিটি মেথড তোমার আলাদা আলাদা করে দেখিয়েছে জেরিনা ম্যাডাম জয়েন্ট কস্ট বাই জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের উপরে। তোমরা একটু সেটা দেখো, এবং বইয়ে তো আছেই, সেগুলোকে দেখবে। আমরা প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে দেখাবো না অঙ্ক, তাহলে আমাদের অনেক অ্যাডভান্স জায়গাগুলো করতে পারবো না, সেই অ্যাডভান্স জায়গায় আমরা চলে যাব। তাহলে আমরা এই মেথডগুলো সাধারণত আমাদের বেশিরভাগ যে মাস্টার্সের যে বা এমবিএর যে প্রশ্নগুলো তোমাদের আছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এনআরভি মেথড অথবা আফটার ফার্দার প্রসেসিং এর পরে যেটা আছে সেটা, এবং স্প্লিট অফ পয়েন্টের যে সেলস ভ্যালু আছে, এই 3 মেথডই বেশি ব্যবহার করা হয়। সেই মেথডগুলো যে তথ্য থাকে সেই মেথডগুলি ব্যবহার হয়, অনেক সময় এই মেথডগুলি উল্লেখই থাকে। আমি যখন তোমাদেরকে অঙ্ক করাবো তখন এই মেথডগুলো নিয়ে আমরা কাজ করব। আমরা বিভিন্ন সময় বোর্ডে বিভিন্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য হয়েছে সেই প্রশ্নগুলো সলভ করে দেওয়ার জন্য, এবং তখন সেটাকে আলোচনা করব। আশা করছি তোমরা
অবশ্যই মনোযোগী হবে। আমাদের যে জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট নিয়ে কাজ করছি সেখানে প্রাসঙ্গিক কিছু প্রশ্ন চলে আসছে, যেটা তোমরা অ্যাজ এ স্টুডেন্ট পরীক্ষার খাতায় লিখতে হয় এবং জানারও প্রয়োজন। সেটা যেমন একটা প্রশ্ন, তার ভিতরে আমরা প্রাসঙ্গিক আসি। শুধুমাত্র জয়েন্ট কস্ট কীভাবে অ্যালোকেশন করবো এটা ছাড়াও এই জিনিসটা এরকম হচ্ছে, হাউ উইল ইউ ডিসাইড ওয়েদার এ প্রোডাক্ট টু বি সোল্ড অ্যাট স্প্লিট অফ পয়েন্ট অর প্রসেস ফার্দার। তুমি কিভাবে সিদ্ধান্ত নেবে? তুমি কিভাবে সিদ্ধান্ত নেবে যে তুমি তোমার পণ্য স্প্লিট অফ পয়েন্টে বিক্রি করে দিবে নাকি ফার্দার প্রসেস করবে? তোমার এটা সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার আছে, সেটা জানা আমাদের দরকার। কিভাবে সেটা আমরা সিদ্ধান্ত নিব? বলছি, দি সেল অর প্রসেস ফার্দার ডিসিশন মোস্ট কমনলি অ্যারাইজেস when two or more products are generated by a manufacturing process। বলছে উৎপাদন প্রক্রিয়াতে তোমার যখন একসাথে 2 বা 3 বা অধিক পণ্য উৎপাদিত হয়, তখন সেই যে তোমার সেপারেশন পয়েন্টে এসে সেই পণ্য কি বিক্রি করে দিব নাকি আরও ফার্দার প্রসেস করে সেটার ভ্যালুকে বাড়িয়ে তবে বিক্রি করব, কি করব? এই সিদ্ধান্ত নেওয়াটা একটা সাধারণ প্রশ্ন মাথায় এসে যায়। At the point when the products can be split apart, there is a choice to sell of the goods immediately or attempt to capture additional value by engaging in more processing। তোমার স্প্লিট অফ পয়েন্টে এসে তোমার সেই পণ্যকে ইমিডিয়েট বিক্রি করে দিব নাকি আরও কিছু প্রসেস করে পণ্যের ভ্যালু বাড়াবো, এই বিষয়টা জানা বা সিদ্ধান্ত নেওয়াটা একটা বিষয় আমাদের ভিতরে আসে। দিস ডিসিশন মে ভেরি ওভার টাইম। একটা সুন্দর কথা বলছে যে এই যে সিদ্ধান্ত তা কিন্তু বিভিন্ন সময়ের উপরে তোমার ডিপেন্ড করে। আমরা ইয়েস অথবা নো এই আনসার দিয়ে এই প্রশ্নের উত্তর দিতে পারছি না। তুমি কি ফার্দার প্রসেস করবে নাকি এখানে বিক্রি করে দিবে? এই প্রশ্ন যখন তোমাকে করলো, এর উত্তরটা শুধু আমরা এক কথায় ইয়েস অর নো বললে আমাদের হবে না। আমাদের বলছে যে সময়ের উপর এটা ডিপেন্ড করে আমরা কি করব। তোমার বলছে বেসড অন চেঞ্জ ইন দ্য মার্কেট প্রাইসেস অফ এ প্রোডাক্ট অ্যাট ইজ স্টেজ অফ প্রসেসিং। বলছে যে প্রসেসিং এর প্রত্যেকটা স্টেজে এই যে তোমার পণ্যটা, সেই পণ্যের তোমার যে ভ্যালু আছে সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে তার উপরে নির্ভর করে। ইফ বলছে ইফ দ্য মার্কেট প্রাইস তোমার ডিক্লাইন, ইফ দ্য মার্কেট প্রাইস ডিক্লাইন্স ফর এ লেটার স্টেজ প্রোডাক্ট, it can make more sense to sell it without additional processing। আবার বলছে if the market price declines, যদি পণ্যের মূল্য কমে যায়, কোথায় কমে যাবে? for a later stage product, পণ্যের পরবর্তী স্তরে, it can make more sense to sell it without additional process। আমরা যদি জানতেই পারি যে আমাদের পরবর্তীতে এই পণ্য মূল্য কমে যাবে, তাহলে আমরা অবশ্যই ইমিডিয়েটলি সেই পণ্য বিক্রি করে দিব। এটাই আমাদের একেবারে আমাদের কমন সেন্সে বলবে যে না, তাহলে আমরা কেন রাখবো? যদি পণ্যের মূল্য কমেই যায় তাহলে আমরা শুধু সেই পণ্যকে আমরা ফার্দার প্রসেসিংয়ে যাব না। এই জন্য বলছে যে ইয়েস অর নো বলা যাবে না, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে সেই সময়ের উপরে। বিভিন্ন সময় বিভিন্নভাবে এটাকে তোমার ভ্যারি করছে। কনভার্সলি of the market price increases for a later stage product, বলছে বিপরীতে যদি পরবর্তীতে এমন হয় মার্কেট ভ্যালু তোমার পণ্যটির বেড়ে যাবে, the better choice may be to continue with additional processing in order to reap higher profit। স্বাভাবিক সেন্স এটা বলছে যে পরবর্তীতে যদি এমন হয় যে আমরা আমাদের অভিজ্ঞতা, আমাদের তখনকার সময় আমরা যদি দেখি যে এই পণ্যের ভ্যালু বা পণ্যের দাম বেড়ে যাবে, তাহলে আমরা নিশ্চয়ই তখন পণ্যটা বিক্রি করব না, আমরা এটাকে আরও ফার্দার প্রসেসিং করে আমরা সেই জায়গাটা দেখব, সেই আমরা ফার্দার প্রসেসিং করে পণ্যের আরও অনেক বেশি মুনাফা অর্জনের জন্য আমরা চেষ্টা করব। এরপর বলছে, আমরা তো বলেই দিল, দুটো পজিশন বললো, যদি পণ্যের দাম পরবর্তীতে বেড়ে যায় তাহলে কি করব, আর পণ্যের দাম যদি কমে যায় তাহলে কি করব। একটু কমন সেন্স, আমরা কমে গেলে নিশ্চয়ই বিক্রি করে দিব, আর যদি বেড়ে যাওয়ার আশা থাকে তাহলে আমরা এটাকে ফার্দার প্রসেসিং করব। এরপরে আরও একটা তোমাকে শর্ত দিয়ে বলছে এরকম, দিস চয়েস ইজ বেসড অন অ্যান ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস of whether the additional revenues to be gained
will exceed additional cost to be incurred as part of the additional processing work. একটা লম্বা একটা সেন্টেন্স বলছে আবার, দি চয়েস ইজ বেসড, এই যে পছন্দ এটা তোমার বেস্ট করবে বা এটা নির্ভর করবে অন অ্যান ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস, একটা বিশ্লেষণ, তোমার ক্রমযোজিত যে বিশ্লেষণ আছে বা বৃদ্ধি সূচক যে বিশ্লেষণ আছে সেই বিশ্লেষণের মাধ্যমে। of whether the additional revenue to be gained, বলছে তুমি যে অতিরিক্ত রেভিনিউ তুমি অর্জন করতে চাও সেটা অর্জন করতে গিয়ে will exceed the additional cost, তুই ফার্দার প্রসেস করতে গেলে অ্যাডিশনাল কস্ট হবে, সেই অ্যাডিশনাল যে কস্ট হবে সেই অ্যাডিশনাল কস্টের থেকে যে প্রফিট তুমি অ্যাডিশনাল অর্জন করতে চাচ্ছ সেটা বেশি হতে হবে। এখন দেখা গেল ফার্দার প্রসেসিং করে আমার পণ্যের মূল্য হয়তো বেড়েছে কিন্তু আমার খরচ সেখানে বেশি হয়েছে, তাহলে তো হবে না। তাহলে আমরা কি করব, আমরা সেই ক্ষেত্রে আমরা চিন্তা করব, আমরা একটা অ্যানালাইসিস করে ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস করে দেখব যে আমাদের যে খরচ হবে ফার্দার প্রসেসিংয়ের ক্ষেত্রে, যে প্রফিট হবে, এই দুটোর ভিতরে কোনটা বেশি। নিশ্চয়ই প্রফিট বেশি হলে আমরা ফার্দার প্রসেসিং করব, আর যদি প্রফিট বেশি না হয় তাহলে আমরা সেটা করব না। তাহলে আমরা যেটা দেখলাম যে আমাদের এই জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট অঙ্ক করার জন্য আমরা একেবারে সেই জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট কাকে বলে, এর পার্থক্য কি, তোমার পার্থক্য থেকে যদি তোমাকে বৈশিষ্ট্য আসে তাও তোমরা লিখতে পারবে সেটা। আর এরপরে বলেছি আমরা জয়েন্ট কস্ট কি জিনিস, জয়েন্ট কস্ট যদিও আমরা এর আগে অন্য চ্যাপ্টারেও আলোচনা করেছি, জয়েন্ট কস্ট অ্যালোকেশন করা। আর জয়েন্ট প্রোডাক্টের ভিতরে জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট এর ভিতরে জয়েন্ট কস্ট অ্যালোকেশন করার জন্য আমরা যে মেথডগুলো, সেই মেথডগুলো তোমাদেরকে বলেছি, বইয়ে দেখবে আরও অন্য স্ট্যান্ডার্ড মেথড, সার্ভে মেথড, অনেক মেথড আছে। প্র্যাকটিক্যালি আসলে এত সব মেথডগুলো ব্যবহার হয় না, আমরা সাধারণত যে মেথডগুলো ব্যবহার হয় আমরা সেই মেথডগুলো নিয়ে তোমাদের সামনে কথা বলেছি। সেখানে দেখো 6টা মেথড আমরা বলেছি, there are 6 মেথড: ফিজিক্যাল ইউনিট, অ্যাভারেজ ইউনিট কস্ট, দেন এনআরভি, আর হচ্ছে কস্ট অ্যাট দ্য স্প্লিট অফ পয়েন্ট, সেলস ভ্যালু, তারপরে কনস্ট্যান্ট প্রফিট মার্জিন। এই মেথডগুলো নিয়ে আমরা কাজ করব। আশা করছি তোমরা নিশ্চয়ই এই পর্যন্ত বইয়ে ভালো করে আবার দেখবে। আমরা জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের অঙ্ক করার জন্য বা এটার বিষয়ে আমাদের আরও কিছু জিনিস আছে, সেগুলো তোমাদের জানা দরকার। কথাগুলো প্রায় কাছাকাছি, তারপরেও পার্থক্যটা বোঝার জন্য, যেমন মেইন প্রোডাক্ট, হোয়াট ইজ মেইন প্রোডাক্ট, নেক্সট আছে কো প্রোডাক্ট, হোয়াট ইজ কো প্রোডাক্ট, স্প্লিট অফ পয়েন্ট, আমরা একটু আগে বলেছি স্প্লিট অফ পয়েন্ট অর সেপারেশন পয়েন্ট কি জিনিস, যে সেই বিন্দু যে বিন্দুতে তোমার পণ্যগুলোকে আলাদা আলাদা আইডেন্টিটি হবে, আলাদাভাবে আমরা সেপারেট করে দিব। মেইন প্রোডাক্ট, যে প্রোডাক্টের আমরা উৎপাদন করতে চাচ্ছি সেটাই হলো মেইন প্রোডাক্ট। এর সাথে যদি অন্যান্য উৎপাদিত হয় সেটা হচ্ছে মেইন প্রোডাক্ট নয়, তোমার বাই প্রোডাক্ট চলে আসবে। আর কো প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্টগুলো তোমার উৎপাদিত হচ্ছে একই সাথে আমরা অনেকগুলো মেইন প্রোডাক্ট, সবগুলোই সমান গুরুত্বপূর্ণ, এই পণ্যগুলো হচ্ছে আমাদের কো প্রোডাক্ট। তাহলে আমরা কো প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট, স্প্লিট অফ পয়েন্ট এগুলো শিখলাম। এরপরে আসো সেপারেবল কস্ট কি জিনিস, তুমি যখন ফার্দার প্রসেস করবা, তুমি তোমার পণ্য, যে আমরা বলেছি স্প্লিট অফ পয়েন্টে পণ্য আলাদা আলাদা হয়ে যাচ্ছে, প্রয়োজনে আমরা সেই পয়েন্টে যে সেলস ভ্যালু থাকবে সেখানে বিক্রি করে দিব, প্রয়োজনে আমরা সেটাকে আরও ফার্দার প্রসেস করব। তো ফার্দার প্রসেস করতে গিয়ে কোন পণ্যের জন্য কোনটা কতটুকু খরচ হচ্ছে আলাদা আলাদা করে সেই সেপারেবল কস্টগুলোকে আমাদের আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে হবে। কারণ আমরা হচ্ছে সেই সেলস ভ্যালু থেকে সেই সেপারেবল কস্টগুলো বের করে ডিডাক্ট করে তবেই আমরা সেখানে তোমার নির্ণয় করব যে কোন রেশিওতে আমরা আমাদের জয়েন্ট কস্টকে অ্যালোকেশন করব। এই হচ্ছে আমাদের বিষয়গুলো তোমরা এখানে শিখবে। অনেকগুলো জিনিস তোমাদের এখানে জানার মতন আছে। প্লিজ সবাই বইয়ের সেখানে 4টা বই আছে, সেই বইয়ে এগুলো সব সুন্দরভাবে লেখা আছে, সেগুলো দেখবে। আমি বলেছি জেরিনা ম্যাডামের ক্লাসটা আবার দেখবে ভালো করে, তাহলে প্রত্যেকটি মেথডের উপরে অঙ্কগুলো সেখানে ম্যাডাম হয়তো দেখিয়ে দিয়েছে। আমরা প্রত্যেকটা মেথডের উপরে অঙ্ক দেখাবো না, যে অঙ্ক করতে গিয়ে যে মেথড আমাদের সামনে আসবে আমরা সেই মেথডকে অ্যাপ্লাই করব। অর্থাৎ প্রতিটি মেথড নিয়ে তোমরা অবশ্যই নিজেরা দেখে আসবে। যেমন আমরা উদাহরণ দিতে পারি, যে যদি আমরা বলি ফিজিক্যাল ইউনিট মেথড, তা আমাকে জানতে হবে ফিজিক্যাল ইউনিট মেথডটা কি। এখানে প্রতিটা পণ্য আলাদা আলাদাভাবে যে উৎপাদিত হচ্ছে, যেমন পণ্য যদি হয় 3টি A, B, C, A 500 ইউনিট,
বি 300 ইউনিট আর সি 200 ইউনিট। তো এটা হচ্ছে ফিজিক্যাল উৎপাদন। এই যে রেশিও, এই রেশিওতে আমরা তাহলে 5:3:2 এই রেশিওতে আমরা জয়েন্ট কস্ট অ্যালোকেশন করব যদি আমরা ফিজিক্যাল ইউনিট কস্ট মেথড অ্যাপ্লাই করি। ঠিক এমনি প্রতিটা মেথডেরই আলাদা আলাদা ডেফিনেশন আছে। সো প্লিজ তোমরা সবাই সেই মেথডগুলোকে ভালোভাবে পড়ে ফেলবে। পড়ে তুমি 5 মিনিট ব্যয় করলে আমি শিওর যে 5 মিনিট যদি তুমি ব্যয় করো এর পিছনে তোমরা এটা ভালো করে জানতে পারবে, শিখে নেবে। এরপরে আমরা পরবর্তী যখন ক্লাস দিব সেই ক্লাসে আমরা আমাদের যে অ্যাডভান্স যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা শুরু করব। আমরা আশা করব 3-4টা অঙ্ক করে দিলে তোমাদের জন্য এটা সমস্যা হওয়ার কথা নয়। এবং এই প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসবে, অবশ্যই তোমার এখান থেকে অঙ্ক পরীক্ষা আসবে এবং তুমি ইজিলি এটা করতে পারবে। অথবা আশা করছি যে আমার ক্লাস তোমরা মনোযোগ দিয়ে শুনেছো এবং ভালো করে সেটাকে আবার অ্যানালাইসিস করবে। কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে। তোমরা পড়ছো কি না সেটা কিন্তু আমরা জানতে পারছি না। তোমরা পড়ছো কি না কমেন্ট বক্সে কমেন্ট করো না কেন। মাস্টার্সের ছেলেরা কি ক্লাস দেখছো নাকি অন্য ছেলেরা দেখছো? যদি মাস্টার্সের ছেলেরা ক্লাস দেখে থাকো তাহলে তোমরা কি করছো, এখন কি নিয়ে সময় কাটাচ্ছো? কেউ চাকরি করছো, কেউ উদ্যোক্তা হয়েছো, যে যাই করো, তোমাদেরকে খুব মিস করছি আমরা। তোমাদের ক্লাসে আমরা আমাদের ছাত্রদেরকে কতদিন দেখি না। আমাদের সত্যি তোমাদের মুখগুলো দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আল্লাহ আমাদের কবে তো তোমাদেরকে আবার ক্লাসরুমে ফিরিয়ে আনতে পারবো সেটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, সবাই মিলে করছি। আল্লাহ আমাদের জীবনকে আবার সব কিছুতে স্বাভাবিক করে দিক। আমাদের ক্যাম্পাস, আমাদের কলেজ আবার তোমাদের চলাচলে মুখর হয়ে যাক, তোমাদেরকে দেখে আমাদের শান্তি লাগুক, আমরা সেই দোয়াই করি। এবং নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবে, মা বাবার প্রতি খেয়াল রাখবে এবং পড়াশোনা পাশাপাশি চালিয়ে যাবে। আমাদের জন্য দোয়া করবে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। পরবর্তী ক্লাস আমরা অঙ্কে চলে যাব। আমাদের পড়ার বিষয় হচ্ছে জয়েন্ট প্রোডাক্ট, বাইক প্রোডাক্ট। আসসালামু আলাইকুম।